10টা দিন মায়ের কাছে থাকার পর হঠাৎ করে যেদিন স্বামীর বাসায় চলে যাওয়ার দিনটা চলে আসে না, সেই দিনটা যে কেমন লাগে, সারাটা দিন মনে হয় না কিছু খাই, কোনো কাজকর্ম করি, সেটা আর বলার মতো কোনো ভাষাই নেই। এই কষ্টটা কিন্তু আমরা কাউকে দেখাইতেও পারি না, তাই না? তো যাই হোক, অনেক কথা হবে, অনেক গল্প হবে, তার আগে আমার ইন্ট্রোটা দিয়ে নেই। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজনীন ব্লগস। তো আপনারা কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো আজকে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, কাছে দূরে, দেশে এবং দেশের বাহিরে, সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে সাথেই থাকবেন পুরো ভিডিও। সেই ঈদের দিন চলে আসছিলাম আমার বাবার বাসায়, আমার হাজব্যান্ড রেখে চলে গেছিল। তো আজকে 11 দিনের মতো হয়ে গেল আমার বাবার বাসায় থাকা। তো আজকে আমার হাজব্যান্ড আসবে নেওয়ার জন্য। তো সকাল থেকে কেমন জানি লাগতেছে, খুবই খারাপ লাগতেছে, হাত পায়ে কোনো কাজকর্ম আসতেছে না, খাওয়াও খাইতে পারতেছি না। আমার কি হয় জানেন, কোনো জায়গায় যাওয়ার আগে খাওয়া দাওয়া মুখে ওঠে না, বেশি ফুর্তিতে থাকলেও খাইতে পারি না, আবার বেশি কষ্টে থাকলে খাইতে পারি না। এরকমটা বহুত মানুষের সাথে হয়। তো আরও কার কার সাথে হয় প্লিজ কমেন্টে জানাবেন। আমার সাথে কিন্তু এরকম হয়। তো আজকে আমার হাজব্যান্ড আসবে, সকালে উঠেই কেমন জানি লাগতেছে। তারপরেও আমি কিন্তু 10 দিন ধরে যে আমার বাবার বাসায় আছি, কোনো কাজকর্মই কিন্তু করি না, আমার মাই সব কিছু করে। যেহেতু এখন আমার মা একটু অসুস্থ, আপনারা জানেনই, আগের ভিডিওতে বলছিলাম। তো এখন তো একটু কাজকর্ম আমার করতেই হয়। কালকার থেকে আমি একটু কাজকর্ম করতেছি, বাড়িতে তো সেরকম কাজকর্মও নাই, রান্নাবান্না কিন্তু আমার মাই বসে বসে করে, আমাকে করতে দেয় না এখন পর্যন্ত। 2 দিন ধরে যে অসুস্থ, তারপরেও কিন্তু আমার মাই রান্নাবান্না করে। জাস্ট আমি ঘর ঝাড়ু দেওয়া, ঘর মুছা, এই কাজগুলাই করি। তো এই কাজগুলাই করতেছি, ঘরটাও পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম, উঠানটাও ঝাড়ু দিয়ে নিতেছি। তো এই যে 10টা দিন থাকলাম, এখন দেখেন আমার মা অসুস্থ হয়ে গেছে, এখন আমার যাওয়ার সময় এসে গেছে। পরের সংসার করলে কিন্তু এরকমই হয়, তাই না? ইচ্ছা করলেও থাকার কোনো অপশন নাই, যেহেতু আমার ছেলের স্কুল স্টার্ট হয়ে গেছে, তো তার জন্য আর কি যাওয়া। তো মনে হইতেছে আর 2টা দিন থেকে যাই, যেহেতু আমার মা অসুস্থ, রেখেও যাইতে ইচ্ছা করতেছে না, আবার থাকতেও পারতেছি না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। আমাদের জীবনটা এরকম, তাই না? মা বাবার কাছে থাকি 25টা 20টা বছর, তারপরে হাজবেন্ডের বাসায় যায় করে খেতে হয়। তো এখন যেহেতু ছেলে মেয়ে হয়ে গেছে, তো একটা আলাদা সংসার হয়ে গেছে, তো সেই সংসারের কথাও চিন্তা করতে হয় এখন, ভালো মন্দ সব কিছুই। তো আলহামদুলিল্লাহ, আমার হাজব্যান্ড কিন্তু এটা ভালো করেই বোঝে, আর সেই জ্ঞানটা আল্লাহ দিছে। আমার হাজব্যান্ড কিন্তু আমার বাবার বাসায় আসলে প্রায় 10 দিন 15 দিনের মতো থাকতে দেয়, কিছুই কয় না, কিছুই বলে না। তার এটুক জ্ঞান আছে যে তাদের বাবা মায়েরও এই আশাটা আছে যে তার মেয়ে থাকবে 10-15 দিন, একটু ভালো মন্দ করে খাওয়াবে, একটু যত্ন করবে। যেহেতু 20-25টা বছর বাবার বাসায় থাকি, তারপরে হঠাৎ করে পরের সংসারে চলে যাই, তো একদমই তো পর হয়ে যায় না, তাদের কলিজার টুকরা। তো হয়তো আমার হাজব্যান্ড এটা ভালো করে বোঝে, তো তার জন্য আমি যদি আসি, আমাকে প্রায় 15 দিনের মতো থাকতে দেয়। তো এইবারই আমি 10 দিন থাকলাম, বেশিরভাগই কিন্তু 10-15 দিন করে থাকি। তো আমি কিন্তু হাজব্যান্ডের বাসায় 2 মাস 2.5 মাস করে থাকি, তারপরে বাবার বাসায় আসলে 15 দিন 10 দিন এরকম করে থাকি। তো এবার কিন্তু 10 দিনের মতো থাকতে পারলাম, তার বেশি থাকতে পারলাম না। তো 10 দিন 15 দিন থাকার পর হঠাৎ করে যদি নেওয়ার জন্য চলে আসে, তখন আর না করতে পারি না যে আমি আজকে যাব না। তো না করার কোনো অপশনই থাকে না। তারপরেও কিন্তু আমার হাজব্যান্ড 2 দিন আগেই আসতে চাইছিল, জাস্ট খালি আমার মার অসুস্থতার কারণে 2 দিন পরে আসলো, নাহলে আরও 2 দিন আগেই এসে নিয়ে যেত। তো যাই হোক, সব কাজকর্ম করে গোসল টোসল করে খেয়ে একটু শুয়েছিলাম। এখন উঠে আমি রান্নাবান্নাগুলো করতেছি। তো প্রত্যেক দিন কিন্তু মায়ের রান্নাবান্না করে। আজকে আমি বললাম, মা আমি আজকে রান্না করি, তোমার করতে হবে না। তো মা শুয়ে আছে, আমি যে বাড়িতে চিকেন ছিল, একটা মুরগি ছিল, তো সেই মুরগিটা কেটে কুটে রান্না করতেছি, আর ডাল বানাবো আর ভাজি বানাবো। আর আমার হাজব্যান্ড না এখানে আসলে, আমার হাজব্যান্ড আমার বাবার বাসায় যদি আসে, আর যেখানেই যাক, খালি মাংসটা দিয়েই ভাত খাবে, আর কিচ্ছু খাবে না। আর যদি সাথে কাউরে নিয়ে আসে, তাহলে আমার মা বহুত কিছু রান্না করে। আর আমার হাজব্যান্ড যদি একাই আসে, আমার মা জানে যে কিছুই খাবে না, তো ডাল বানায়, ভাজি করে আর মাংস বানায়। সেই ডাল ভাজি কিন্তু এক ফোঁটাও আমার হাজব্যান্ড হাত দিয়ে বোলাবেও না, ছুঁয়াও দেখবে না, খালি ওই মাংস দিয়েই খাবে। নতুন নতুন যখন আসছিল, আমার হাজব্যান্ড আসলে এত কিছু মা রান্না করতো, কিছুই খাইতো না, খালি ওই মাংস দিয়ে কয়টা ভাত খাইতো। তো তারপর থেকে আমি মাকে বলছি, মা কিছুই রান্না করবা না, কষ্ট করে মিশামিশি এত কিছু রান্না করার কোনো দরকারই নেই, যেহেতু খালি ওই মাংস দিয়ে ভাত খায়, তো মাংস ডাল ভাজি করলেই হয়ে যাবে। তো যার জন্য আজকে আরও এরকম সিম্পল করে রান্না করতেছি। আর আমি যেহেতু করতেছি, অত কিছু রান্না করতে পারবো না, আর খাইও না, আমি ভালো করেই জানি। একটু পোলাও করব ভাবছি, একটু পোলাও করব আর সাদা ভাতও করব একটু। আর আমার হাজব্যান্ড পোলাওটা খাইতে একটু মোটামুটি ভালোই বাসে।
আর কি ভালো মন্দ হলে একটু খাইলেই হয়ে যায়। তো এরকম একটা মানুষ। ডাল ভাজি কিন্তু কিছুই খাবে না, তারপরেও কিন্তু খালি মাংস রান্না করে একজন মানুষের সামনে ভাত দেওয়া যায় না, তাই না? দেখতে খারাপ লাগে। তো তার জন্যই আর কি ডাল ভাজিটাও করি সিম্পল করে। তো যাই হোক, রান্নাবান্না করে যে আপনাদের সাথে ব্যাগগুলো শেয়ার করলাম, তো ব্যাগগুলো গুছানো একদম কমপ্লিট। এই যে ব্যাগটা যে দেখতেছেন, এই ব্যাগের মধ্যে আমার মা কি যে ভরে দিছে। এক তো মানে অসুস্থ শরীর, তার উপরে উঠে যা যা বাড়িতে ছিল একটু একটু সব কিছু গুছিয়ে এইভাবে ব্যাগের মধ্যে প্যাকিং করে দিয়ে থইছে। আর প্রত্যেকবার আসলে এরকম করবে, মানে যা যা থাকবে সব কিছু একটু একটু করে, মানে কাঁচা সবজি বলেন, আবার গালামালের বস্তু, এই যে ফল ফুরসি, মানে যা যা থাকবে সব কিছু দিয়ে দিবে। আর আমার হাজব্যান্ড যা যা কিনে নিয়ে আসবে সব কিছু দেখবো যে একটু একটু করে রাখবে, আর সব কিছু আমাকে আবার ব্যাগের মধ্যে ভর্তি করে দিয়ে পাঠায়। বলে বাড়িতে গিয়ে খাবা, এখানে তো খাইতে পারলা না। আমার মা যে কেমন আমি মানে বুঝতেই পারি না, সবার থেকে একটু আলাদা আলাদা লাগে আমার মাকে। আর আমি এখন পর্যন্ত বহুত মাকে দেখছি, বাট বলতে মানে বলাটা খারাপই হবে, সব মায়েরা হয়তো একই হয়, কিন্তু আমার মাকে আমি একটু ডিফারেন্ট মানে ভাবে দেখি, আমার চোখে আর কি লাগে। তো এটা খারাপভাবে নেওয়ার কিছুই না, সবার মা সবার কাছেই আর কি প্রিয়, সেটাই। তো সেটা ভালো করে বুঝি। তো আমার হাজব্যান্ড চলে আসছিলো, কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু এখন আমরা বেরিয়ে পড়ছি। আর আমার মা আসার সময় যে এত কান্নাকাটি করতেছে, আমার এখন মানে মনে পড়েও কান্না আসতেছে। মানে আমার বিয়ে হয়েছে থেকে আজকে পর্যন্ত আমার মা আমাকে বিদায় দিয়ে হাওমাও করে কান্নাকাটি করে, মানে কতটা যে কষ্ট মনের মধ্যে নিয়ে বিয়েটিকে মানে বিদায় দেয়, সেটা আর কি বলবো, মানে সেটা বলার মতো ভাষা নাই। তো আমার মা যে কান্নাকাটি করে, আমি কিন্তু মার সামনে একদমই কান্না করি না। যখন গাড়িটা স্টার্ট করে দেয় না, তখন আর আমি চোখের জল ধরে রাখতে পারি না আমার মার কান্না দেখে, বুঝছেন? এখন পর্যন্ত আমার মনে হয়ে কান্না চলে আসতেছে, চোখ দিয়ে পানি বেরিয়ে আসতেছে। মানে মাকে রেখে যে চলে আসি, পিছন দিকে ঘুরে দেখলে না আমার বুকটা ফেটে আসে, কিন্তু আমি কাউকে বুঝাইতে পারি না এটা। তো বিয়ে হয়েছে প্রায় আজকে আমার 8 বছর হয়ে গেল। বিয়ের দিন থেকে যে আমার মা কান্না করে আমাকে বিদায় করে, সেরকম করে এখন পর্যন্ত কান্না করে। মানে আসার সময় হাওমাও করে কান্না করবে, তারপর 2 দিন যাবৎ খালি কান্নাই করবে। আমাকে ফোন করে যদি ভালো মন্দ জিজ্ঞেস করতে নেয়, তখনই কান্না করে দিবে। জানি না কেন এরকম করে। আমি বহুত মায়েদের মানে মেয়েদেরকে বিদায় দিতে দেখছি, প্রত্যেক মানে বাবার বাসায় গেলে কিন্তু এরকম করে কান্না করে না। আমার মা এরকম করে কান্না করে, কারণ কি জানেন? আমার মা আর বাবা একাই বাড়িতে থাকে। আমরা 2টা ভাই বোন, ভাইটা মানে পড়ার ক্ষেত্রে বাইরে থাকে, আর আমাকে তো একদম বিয়ে দিয়ে দিছে। তো মা বাবার হয়তো একদমই মানে একাকিত্বটা মানে একদমই সহ্য করতে পারে না, তো তার জন্য হয়তো কান্নাকাটি করে। তো যাই হোক, আমি কিন্তু ভয়েস ওভার মানে তার পরের দিন করতেছি, তো এখন পর্যন্ত আমার বুক ফেটে কান্না আসতেছে, মার কথা মনে পড়ে। কি করব, আমরা মেয়েরা তো এরকমই, তাই না? পর সংসারে চলে গেলে বাবা মার আর কোনো মানে খেয়াল রাখার কোনো মানে অপশনই নাই। তো মা যেহেতু অসুস্থ, ছেড়ে আসলাম, খুবই খারাপ লাগতেছে যে আর 2টা দিন থাকলে হয়তো মাকে একটু দেখাশোনা করতে পারতাম, মানে এটাই। তো আমি কিন্তু চলে আসছি, মা অসুস্থ, তারপরে বলতেছে কি তোমরা যেহেতু চলেই যাবা, সকাল সকালে চলে যাও। তো পরের সংসারের কথা মনে করে, আর পরের সংসারটা কিন্তু এখন নিজেরই মনে করতে হবে, এটাই সংসার এখন। আর বাবা মার সংসারটাকে কিন্তু এখন বাবা মার যে সংসারটা আছে সেটা কিন্তু এখন আমার ভাইয়ের সংসার। আর ভাই যখন বিয়ে করবে তখন কিন্তু সেই ভাই বউয়ের হাতেই চলে যাব, মানে যাবে সেই সংসারটা, সেখানে কিন্তু আমার কোনো হাতই থাকবে না। আর সেটা ভালো করে বুঝে নেওয়াটাই ভালো আর কি। সেই সংসারে যদি মাতব্বরি করতে যান, দেখবেন সেই সংসারে আর সুখ শান্তি থাকে না। বিয়ে হওয়ার পর একটা মেয়ে এই স্বামীর সংসারকে নিজের মনে করাটা ভালো। বাবা সংসারে গিয়ে এটা ওটা বলা, ভাইয়ের বউকে মানে শাসন করা, এটা আমি একদমই ভালো মানে ভালো দিক থেকে দেখি না। হ্যাঁ, তুমি যদি কোনো ভুল পাও তাহলে একটু ভালো করে বুঝিয়ে বলো, সেটা আলাদা ব্যাপার, তাই না? তো যাই হোক, আমি কিন্তু বাড়িতে চলে আসছি। আর দেখেন আমার রুমটার কি অবস্থা ছিল, একদম অগোছালো ছিল, হয়তো আপনারা দেখলেন। তো গুছিয়ে একটু মানে ভালো করে নিলাম, মানে ধুলিবালু এ পরিমাণ ছিল, পা রাখা গেল না মানে রুমের মধ্যে। তো সেই ধুলিবালুগুলো পরিষ্কার করলাম, সব কিছু একটু একটু করে মুছে নিলাম। এখন প্রায় 10টার মতো বেজে গেছে। আমার মেয়ে কান্না করতেছে, খেয়ে ঘুমাবে, তো তাকে খাওয়াবো, খাওয়িয়ে তারপরে ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিব। এখনও ঝাড়ু দিয়ে নেই, ঝাড়ু দিয়ে একটু ভাবছি মুছে নিয়ে ঘুমাবো, আবার কালকা ভালো করে পরিষ্কার করব। তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব কালকার ভিডিওতে।
তো কোনো জায়গায় গেলে না এরকমই হয়, মানে বাড়ি ছেড়ে 3 দিন যদি থাকেন তাই দেখবেন বাড়ি ঘরের অবস্থা একদম শেষ হয়ে থাকে। তো আমি 10 দিন 11 দিনের মাথায় চলে আসছি, তো রুমের অবস্থা তো এরকমই হবেই। আর ঈদের আগে আমি এগুলো সব পরিষ্কার করছিলাম, আবার দেখেন আজকে আবার মানে মানে ডাবল সাফা করতে হইলো। কোনো মানে করার কিছুই নাই, সাফা করতেই হবে যেহেতু একটু পরিষ্কার হয়ে থাকতে ভালোবাসি। তো লেতরা পেতরা হয়ে থাকলে কিন্তু থাকা যায়, কিন্তু আমার একদমই ভালো লাগে না। তো যার জন্যে নিজে ইচ্ছে করেই কষ্ট করে হলেও একটু পরিষ্কার করে থাকার চেষ্টা করি। ছেলে মেয়েকে নিয়ে খুবই কষ্ট হয়, তারপরেও করি আর কি, ভালো লাগে না যেহেতু, তার জন্যই। আর আমার হাজবেন্ড দেখেন ফ্রিজের ভিতরে বোতল দিয়ে ভর্তি করে ফেলছে একদম। তো আমার মেয়েকে এখন খাওয়িয়ে আমার হাজবেন্ডের কাছে রাইখা দিছি, রাইখা এখন আমি সব কিছু সাফা করলাম। আর আমার পাগলি মাটা দেখেন যা যা রান্না করছিলাম, যা যা বেঁচে ছিল সব কিছু টিফিনের মধ্যে এরকম করে ভর্তি করে দিয়ে দিবে প্রত্যেকবার, যা যা বেঁচে থাকবে। একদমই কেমন জানি আমি বলতেই পারি না, আমার মাটা যদি কিছু হয়ে যায় না আমি বেঁচে থাকতে পারবো না, আমার দুনিয়া একদম অন্ধকার হয়ে যাবে। তো আমার ছেলের জন্য সব কিছু দিয়ে দিছে যে সে খাবে আবার, তার জন্য। তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই। বাই বাই, আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।